অক্ষরবিলাসের আজকের আয়োজন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প রহস্য কাহিনী নয়। আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাহিত্যের এক অনন্য রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এক অসাধারণ ছোট গল্প রহস্য কাহিনী নয়। নাম শুনে মনে হতে পারে এটি একটি গোয়েন্দা কাহিনী বা থ্রিলার, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের এই গল্পটি পাঠকের মনোজগতে এক ভিন্ন ধরনের আলোড়ন তোলে। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় লোকমান হোসেন, গল্প পাঠে আমি নাহার নিশে। শুরু হচ্ছে আজকের গল্প রহস্য কাহিনী নয়। বাথরুম থেকে একটা মগ চুরি গেছে। চুরি ছাড়া আর কি বা বলা যায়? একটা নতুন মগ তো ডানা মিলে উধাও হয়ে যেতে পারে না। এ চুরির কথা শুনলে লোকে হাসবে। বাড়ি থেকে আর কিছু খোয়া যায়নি। হ্যাঁ, সব কিছু দেখা হয়েছে আর সব কিছুই ঠিকঠাক আছে। শুধু দুদিন আগে কিনে আনা নীল মগটি পাওয়া যাচ্ছে না। একটা বালতি আর মগ একসঙ্গে কেনা হয়েছে। বালতিটা আছে, মগটা নেই। কতই বা দাম, যৎ সামান্য। একটা মগের জন্য মাথা না ঘামালেও চলে, কিন্তু প্রতিদিনের জীবনযাত্রার সব সময় একটা হিসেব মেলাবার ব্যাপার থাকে। কোনো কিছুতে তা সে যতই সামান্য হোক, হিসেব না মিললে মনটা খচখচ করে। যেমন একদিন বাবার টেবিলের নিচে দেখা গেল একটা কমলা লেবুর আধখানা খোসা। এটা কোথা থেকে এলো? এ বাড়িতে তো বেশ কিছুদিনের মধ্যে কমলা লেবু খাওয়া হয়নি। বর্ষাকালের সময় কমলা লেবু নেই। কমলা লেবু সস্তা হয় শীতকালে, তবু ছেলে মেয়েরা কেউ শখ করে কিনে এনেছে। 3 ছেলে মেয়েই বলল তারা কেউই কিছু জানে না। ওদের কেউ যদি এনেই থাকে, কমলা লেবু তো কোনো নিষিদ্ধ বস্তু নয়, অস্বীকার করবে কেন? তাহলে খোসাটা এলো কোথা থেকে? মগটাই বা গেল কোথায়? পরিবারের সদস্যরা ছাড়া শুধু 2 জন মানুষই ওই বাথরুমে ঢোকে। কাজের মেয়ে শেফালি বাসন মাজা কাপড় কাচার জন্য বাথরুমটা অনেকক্ষণ তার দখলে থাকে। বাড়িতে গয়নাকাটি কিছু হারালে প্রথম সন্দেহ গিয়ে পড়ে কাজের মেয়ে কিংবা কাজের লোকের ওপরে। এ বাড়িতে সেরকম কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ কানের দুলটুল মাঝে মাঝে তো হারাবেই, হারিয়েছে, আবার খুঁজেও পাওয়া গেছে। শেফালি 2 একবার খুঁজে দিয়েছে। শেফালি এমন কিছু হতদরিদ্র নয়। তার বড় ছেলে এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। ওর স্বামীও জুট মিলে কাজ করে। সেটা অনেকদিন বন্ধ থাকার পর গত মাসে খুলেছে আবার। পুরনো মাইনে টাইনেও পেয়েছে অনেকটা। এ তো কয়েকদিন আগে এবারের ভুলো মোনার ছেলে যিশুর জামা কাচতে গিয়ে পকেটে 65 টাকা পেয়ে ফিরিয়ে দিয়েছে নিজ থেকে। সে চুরি করবে সামান্য একটা 15 টাকার মগ। দ্বিতীয় যে বাইরের মানুষ রোজ এই বাথরুমে ঢুকছেন মেথর। আজকাল আর মেথর বলা হয় না, খবরের কাগজে লেখে ধাঙ্গর, আর গৃহস্থরা বলে জমাদার। কি তার নাম? জমাদারদের আবার নাম থাকে নাকি? সবাই তো জমাদার বলেই ডাকে। সে মগটা সরালো, কিন্তু সে তো চুপি চুপি আসে না, তাকে দরজা খুলে দিতে হয়। শেফালি তাকে জল ঢেলে দেয়। স্নানের মগ তো তত ছোট জিনিস নয় যে টপ করে জামার পকেটে পুরে নেব। আহা, তাছাড়া জমাদার আবার গায়ে জামা পরলো কবে? শীতকালেও তারা শুধু গেঞ্জি পরে আসে। খাবার টেবিলে এ রহস্য নিয়ে আলোচনা হয়। যে ঘটনার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, সেটাকে অনেকে ভুতুরে ব্যাপার বলে ভাবতে ভালোবাসে। কিন্তু এই বাড়ির কেউই ওইসব শিশু সাহিত্য বিশ্বাস করে না। পরিবারের প্রধান রণদেব বারাসাত কলেজে অর্থনীতির অধ্যাপক। মা সম্পূর্ণা রানী হর্ষমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি পড়ান। 3টি সন্তানের মধ্যে বড় ছেলে যিশু যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শেষ পরীক্ষা দিয়েছে গত মাসে, আর ছোট ছেলে পথিকৃত মায়ের স্কুলে পড়ে ক্লাস 9-এ। মাঝখানে মেয়ে নীলাঞ্জনা বাবা মায়ের খানিকটা অনিচ্ছাতেই ভর্তি হয়েছিল গভর্নমেন্ট আর্ট কলেজে। বাচ্চা বয়স থেকেই তার আঁকার হাত বেশ ভালো, আবার তার অঙ্কের রেজাল্টও খুব ভালো হতো। তাই রণদেব চেয়েছিলেন মেয়েও ইঞ্জিনিয়ারিং পড়ুক। আঁকা টাকার চর্চা তো বাড়িতে বসেও হয়, কিন্তু নীলাঞ্জনা গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পেয়ে গেলে তিনি আর আপত্তি করেননি। সম্পূর্ণ খুঁতখুত করেছিলেন। এই নতুন বাড়ি বানানো হয়েছে হাবড়া অশোকনগরে। এখান থেকে নীলাঞ্জনাকে প্রতিদিন লোকাল ট্রেনে তারপর বাসে চেপে যেতে হবে ক্লাস করতে। সে কি ধকল সইতে পারবে?
যিশু আর নীলাঞ্জনা প্রায় পিঠি পিঠি ভাই বোন। দুজনের স্বভাব একেবারে বিপরীত। যিশু দুর্দান্ত প্রাণবন্ত, জোরে কথা বলে, খেলাধুলাতেও চৌকস, অচেনা মানুষের সঙ্গে সহজে ভাব জমিয়ে নিতে পারে। আর নীলাঞ্জনা খুবই মৃদুভাষী আর লাজুক। ভিড়ে, ট্রেনে কিংবা বাসে কেউ তাকে ধাক্কা দিলে কিংবা পা মারিয়ে দিলেও সে প্রতিবাদ করতে পারে না। কখনো সে তর্ক করে না। কারোর সঙ্গে মনে মনে যাই ভাবুক, সে অন্যদের কথা মাথা নিচু করে মেনে নেয়। যে মেয়ে সাতচরেও রাগ করে না, আমাদের দেশে তাদেরই তো ভালো মেয়ে বলে। আত্মীয় স্বজনরা সবাই সবসময় বলে, আহা নীলাঞ্জনা কি ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। ছোট ছেলে পথিকৃৎ, ডাকনাম বাবলু, শান্ত স্বভাবের, গল্পের বইয়ের পোকা। বাবা মায়ের কথা শুনে প্রথম যিশু আর নীলাঞ্জনা এক ট্রেনে যেত কলকাতায়, ভিড়ের মধ্যে বোনকে সামাল দিতে। শিয়ালদায় নেমে নীলাঞ্জনাকে বাসে তুলে দিয়ে সে অন্য বাস ধরত। কিন্তু প্রত্যেক দিন তো দুজনের একসঙ্গে ক্লাস থাকে না। যিশু ক্রিকেট ম্যাচ খেলার জন্য প্রায় দুর্গাপুর কিংবা আসানসোল যায়। সুতরাং 2-1 মাস পর থেকে নীলাঞ্জনাকে একাই যেতে হয় আর্ট কলেজে। যাওয়া আসার পথে কোন দিন সে কোনো বিপদে পড়বে এ চিন্তা থাকে সম্পূর্ণার। সন্ধ্যের আগে মেয়ে বাড়ি ফিরলে তিনি নিশ্চিন্ত। আগে থাকতেন ভাড়া বাড়িতে। এই বাড়িটি বানানো হয়েছে 2.5 বছর আগে। একতলায় 4খানা ঘর, দোতলাতেও একটা ছোট ঘর হয়েছে কয়েক মাস আগে। সেখানে যিশু পড়াশোনা করে। পেছন দিকে একটা পুকুর। এদিকটা এখনো কিছুটা ফাঁকা ফাঁকা, যদিও প্রায় প্রতি মাসেই একটা করে নতুন বাড়ি গজাচ্ছে। তাহলেও পল্লীটি বেশ নিরিবিলি, প্রতিবেশীরা ভদ্র। আর্ট কলেজে বেশি দিন পড়া হলো না নীলাঞ্জনার। মা যা আশঙ্কা করেছিলেন একদিন তাই ঘটল। মাঝে মাঝে সে মন খারাপ করে বাড়ি ফেরে। তারপর সারা সন্ধেটা সে মুখ ভার করে থাকে, কিংবা অসময়ে বিছানায় শুয়ে পড়ে মুখ গুজে। কি হয়েছে, আসা যাওয়ার পথে কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করছে কিনা তা জানবার উপায় নেই। নীলাঞ্জনা তো মুখ ফুটে কিছুই বলবে না। মায়ের শত প্রশ্নেও সে শুধু বলেছে, কই, কিছু হয়নি তো। কিছু যে হয়েছে তাই স্পষ্টই বোঝা যায়। মেয়ে কি কারোর প্রেমে পড়েছে? এই বয়সে প্রেমের সঙ্গে মন খারাপের একটা নিবিড় সম্পর্ক থাকে। প্রেম ব্যাপারটাকে ভয় পান না সম্পূর্ণা। এই বয়সের মেয়ে তো 1-2বার প্রেমে পড়তেই পারে। তিনি নিজেও তো বিয়ের আগে অন্য একজনের সঙ্গে টানা 2 বছর প্রেম করেছেন। সেই মানুষটিকে বিয়ে করা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত প্রচুর কান্নাকাটি করেছিলেন। এখন সেসব দিনের কথা মনে পড়লে মৃদু মৃদু হাসি ফুটে ওঠে। বন্ধুর মতো মেয়ের পাশে বসে সম্পূর্ণা মাঝে মাঝে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, ছেলেটা কে রে? তাকে একদিন বাড়িতে নিয়ে আয় না। নীলাঞ্জনা মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। সে নীরব ভাষার অর্থ বোঝা দুষ্কর। এ কথাও ঠিক, সম্পূর্ণ ভাবেন এই মেয়ের পক্ষে কি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক পাতানো সম্ভব? ও তো কারোর সঙ্গেই কথা বলতে চায় না। সুশ্রী চেহারা, ওর দিকে কোনো কোনো ছেলে আকৃষ্ট হতেই পারে, কিন্তু মেয়ে যদি সাড়া না দেয় তাহলে প্রেম হবে কি করে? সুতরাং প্রেমই যে নীলাঞ্জনার মন খারাপের কারণ সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। এক সন্ধেবেলা 3 জন ভদ্রলোক ও এক মহিলা ধরাধরি করে বাড়ি পৌঁছে দিয়ে গেল নীলাঞ্জনাকে। তার হাঁটার ক্ষমতা নেই। স্টেশনে ট্রেন থামলেই একদল লোক এমন হুড়হুড়ি করে নামার চেষ্টা করে যেন 1 মিনিট দেরি হলে পৃথিবীর রসাতলে যাবে। আবার সব লোক নেমে যাওয়ার আগেই কিছু মানুষ ঠেলাঠেলি করে উপরে উঠতে চায়। কেউ কারুকে জায়গা ছেড়ে দেওয়ার মতো সৌজন্য তোয়াক্কা করে না। প্রতিদিনই এটা সহ্য করতে হয়। একদিন ফেরার সময় স্টেশনে ট্রেন থেকে বেশ জোরে আছাড় খেয়ে পড়ে গেল নীলাঞ্জনার মানুষের ধাক্কায়। হয়তো কেউ ইচ্ছে করে ধাক্কা দেয়নি, আবার মেয়েদের পিঠে হাত রাখার লালসাও হয় কারো কারোর। এমনই আঘাত লাগলো নীলাঞ্জনার যে তার হাতের বই খাতা ছিটকে পড়ে গেল। সে আর উঠে দাঁড়াতে পারল না। সাধারণত কার কি আঘাত লাগলো না লাগলো তা নিয়ে অধিকাংশ মানুষই ভ্রুক্ষেপ করে না। সকলেরই বাড়ি ফেরার কিংবা ট্রেনে উঠে জায়গা দখল করার তারা। আবার ব্যতিক্রমও তো থাকে। কয়েকজন সহৃদয় ব্যক্তি নীলাঞ্জনার অবস্থা দেখে তাকে টেনে তুললেন, কিন্তু নীলাঞ্জনা নিজের পায়ে দাঁড়াতে পারছে না। ব্যথায় তার চোখে জল আসছে, তবু মুখে বলছে না কিছুই। এক মহিলা তাকে অস্পষ্টভাবে চিনতে পেরে জিজ্ঞেস করলেন,
তুমি পুকুর ধারে ছাইরঙা বাড়িটাতে থাকো না? তোমার বাবা কলেজে পড়ান। নীলাঞ্জনা ঘাড় হেলিয়ে সম্মতি জানালো। তখন নিজেদের কাজ ফেলে সেই মহিলা ও কতিপয় ভদ্রলোক 2-3খানা রিক্সা নিয়ে নীলাঞ্জনাকে পৌঁছে দিয়ে গেল বাড়িতে। সত্যিই খুব প্রশংসনীয় ব্যাপার। বাঁ পায়ে ফ্র্যাকচার হয়েছে নীলাঞ্জনার। এখন তার সেই পা মোড়া প্লাস্টার। দিন 15 হয়ে গেছে, বাড়ির মধ্যে একটু একটু হাঁটতেও পারে। 1.5-2 মাসের মধ্যে তার পা আবার ঠিক হয়ে যাবে। এই বয়সে ছেলে মেয়েদের হাড় ঠিকঠাক জুড়ে যায়, কিন্তু এর মধ্যে আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এইভাবে ট্রেন জার্নি করে নীলাঞ্জনা আর আর্ট কলেজে যাওয়া চলবে না। সবাই সবকিছু পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর কি কোনো আর্ট কলেজে গিয়ে ছবি আঁকা শিখেছেন? নীলাঞ্জনা যদি চায় তাহলে বাড়িতেই একজন আর্ট টিচার ঠিক করে দেওয়া যেতে পারে। ইঞ্জিনিয়ারিং কলেজে এখন আর ভর্তি হওয়ার উপায় নেই, সে বরং স্থানীয় কলেজে বিজ্ঞান নিয়ে পড়ুক। ইচ্ছে করলে ইংরেজি কিংবা বাংলাও পড়তে পারে। 1 বছর নষ্ট হবে, কি আর করা যাবে? নীলাঞ্জনা জোরালো আপত্তি জানাতে পারেনি, শুধু মিনমিন করে 2-1 বার বলেছিল, আমি পারবো, এবার থেকে পারবো। বাবা মা কেউ তাতে কর্ণপাত করেননি। যিশুই বরং জোরের সঙ্গে বলেছিল, বারবার আছাড় না খেলে মানুষ দৌড়াতে শেখে না। একবার আছাড় খেয়েছে বলে খুকি আর্ট কলেজ ছেড়ে দেবে? এ আবার কিরকম কথা? না না, যাবে। বাবা মা যিশুর কথা উড়িয়ে দিয়েছেন। নীলাঞ্জনার ঘনিষ্ঠ কোনো বন্ধু নেই, কেউ এ বাড়িতে আসে না। কিন্তু যিশুর বন্ধুরা প্রায় আসে। তারা আড্ডা দেয় ছাদের ঘরে। সেই সব বন্ধুদের কেউ নীলাঞ্জনার সঙ্গে ভাব জমাতে চায় কিনা আড়াল থেকে সেদিকে নজর রাখেন মা। 2-1টা ছেলের সঙ্গে ভাব হোক না, ভালোই তো। প্রেম কিংবা বিয়ের প্রশ্ন না থাক, এমনি ছেলেদের সঙ্গে মেলামেশা করা মেয়েদের পক্ষে স্বাস্থ্যকর। বন্ধুদের মধ্যে টুনির নামে একজনের দাদা খবরের কাগজে গল্প টল্প লেখেও ছবি আঁকে। তার নিজেরও আগ্রহ আছে ছবি সম্পর্কে। ছবি দেখার জন্য সে 2-1 বার গেছে নীলাঞ্জনার ঘরে। কিন্তু যে মেয়ে 1-2টোর বেশি কথাই বলে না, তার সঙ্গে ভাব জমবে কি করে? টনির ছেলেটি অত্যন্ত ভদ্র। সে কখনো নীলাঞ্জনার গা ঘেঁষে দাঁড়ায় না। সম্পূর্ণ একালের ছেলে মেয়েদের কিছুটা বুঝতে পারেন। এরা অনেকটা পূর্ব সংস্কার মুক্ত। ইচ্ছে করলে বিয়ের আগেও একসঙ্গে শুয়ে পড়তে পারে। আবার এরা একটি ছেলে ও মেয়ে, দিনের পর দিন একসঙ্গে সময় কাটালেও পরস্পরের সম্মতি ছাড়া কেউ কারুকে ছোঁয় না। এখন দুপুরবেলা আর সবাই চলে যায়। নীলাঞ্জনাকে হয় একলা থাকতে। ছবি আঁকার অঢেল সময়, কিন্তু রং তুলিতে হাত দেওয়ার ইচ্ছেটা চলে গেছে তার। সে জানালা দিয়ে চেয়ে থাকে। পুকুরের জলে বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্যটা তার খুব প্রিয়। মগধাও রহস্যের মীমাংসা হতে না হতেই অদৃশ্য একটি ঘড়ি। এটা বেশ গুরুতর ব্যাপার। টেবিল ক্লক, কিন্তু মোটেই সাধারণ নয়। আজকাল ঘড়িতে টনটন শব্দ হয় না, কিন্তু এটাতে হয়। আর ঠিক 1 ঘন্টা পর পর টুংটাং করে একটা বাজনা বেজে ওঠে। বাবাকে তার এক ছাত্র সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছে এই ঘড়ি। নীলাঞ্জনার পা ভাঙ্গার পর বাবা বলেছিলেন, এটা তোর পড়ার টেবিলে রাখবি, এটা তোর। ঘড়িটা বেশ দামি তো হবেই, এটা নিশ্চিত চুরির ব্যাপার। এবারে শেফালির কথা প্রথমেই মনে হবে, কিন্তু শেফালিকে কারোরই সন্দেহ করার ইচ্ছে হয় না। অনেকদিন ধরে একজন মানুষকে দেখলে বোঝা যাবে না তার স্বভাব। বাসন মাজার কাজ করলেও তার আত্মমর্যাদা বোধ আছে। যিশু দারুণ হইচই শুরু করে দিল। বাড়িতে চোরের উপদ্রব শুরু হলো। চোর আসছে কোথা থেকে? ঘড়ি চুরি করছে, এরপর আরো কোনো দামি জিনিস চুরি করতে পারে। না না, এবার থানায় খবর দিতে হবে। ছেলেকে ঘরের মধ্যে ডেকে নিয়ে সম্পূর্ণা বললেন, চুপ কর, এসব কথা এত চেঁচিয়ে বলতে নেই। পুলিশ এসে প্রথমেই তো শেফালিকে ধরবে। পুলিশের যে স্বভাব, থানায় গিয়ে ওকে নিশ্চয় মারধর করবে। কিন্তু ও যদি সত্যি দোষী না হয়, বরং 2-4 দিন সব দিক লক্ষ্য করে দেখা যাক। ছাদের দরজায় তুই রাত্রিবেলা মনে করে বন্ধ রাখিস তো? নীলাঞ্জনা তো মুখ ফুটে কিচ্ছু বলবে না, কাঁদবেও না। কিন্তু অমন শখের ঘড়িটা চলে যাওয়ায় সে খুব কষ্ট পেয়েছে, তা তার মুখ দেখলেই বোঝা যায়। সে নিজের আঁচল দিয়ে ঘড়িটা রোজ যত্ন করে মুছতো।
শেফালিকে কেউ সরাসরি দোষ না দিলেও শেফালি ঠিক বুঝতে পারে ঘড়িটার ব্যাপারে তাকে কিছুটা সন্দেহ করা হচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না কি করে চোর ঢুকবে বাড়িতে। মাঝে মাঝে এদের কিছু আত্মীয় স্বজন আসে, তাদের মধ্যে কেউ সরিয়েছে ঘড়িটা। ভদ্রলোকদের মধ্যেও কারোর কারোর এরকম হাত টান থাকে, কিন্তু মগটাই বা গেল কোথায়? দাম যাই হোক, একটা মগ তো বাথরুম থেকে ডানা মেলে উড়ে যেতে পারে না। শেষ পর্যন্ত শেফালির নিজস্ব তদন্তেই কাজ হলো। পুকুর পাড়ে একটা ঝোপের মধ্যে সে পেয়ে গেল ঘড়িটা। এখানকার একটা সরু রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করে, এর মধ্যে কারুর চোখে পড়েনি, সেটাই আশ্চর্যের। ঘড়িটা পেয়ে আনন্দে চিৎকার করতে করতে বাড়ির মধ্যে চলে গেল শেফালি। কিন্তু ঘড়িটা ফিরে পাওয়ার রহস্য মিটল না, বরং আরো ঘনীভূত হলো। সম্পূর্ণ ভাঙ্গা এবং অকেজো। কেউ যেন আছড়ে আছড়ে সেটাকে ভেঙেছে। কেউ চুরি করলে এমন সুন্দর ও মূল্যবান বস্তুটিকে ভাঙবে কেন? যে কোনো চোরই এর মূল্য বুঝবে। তবে কি বাদুরের মতো কোনো প্রাণীর কীর্তি? এই অঞ্চলে বাদুর কোথায়? কেউ কোনোদিন দেখেনি কোনো একটা বাদুর কিংবা হনুমান হঠাৎ অন্য কোথাও থেকে ছিটকে চলে এসেছে? এপাড়ায় 2-4 জনের বাড়িতে কলা গাছ আছে। এই নতুন বাড়িতেও পেয়ারা ও সবেদা গাছ লাগানো হয়েছিল। সবেদা গাছে ফল এসেছে, সেসব গাছে কোনো দিন বাদুর হনুমানের উৎপাত হলো না। তাদের কেউ এসে শুধু একটা ঘড়ি নিয়ে ভাঙল? অবিশ্বাস্য। পরবর্তী ঘটনাটি সোজাসুজি অঙ্গুলি নির্দেশ করে অলৌকিকত্বের দিকে। এত চুরিরও প্রশ্ন নেই। যখন কোনো ঘটনার কোনো রকমেই কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, তখন তার দায় চাপানো হয় বেচারি ভূতের ঘাড়ে। একালে অনেক সত্য শিক্ষিত মানুষই ভূতে বিশ্বাস করে না, তবে যারা ঘোর অবিশ্বাসী তাদেরও কখনো কখনো গা ছমছম করে। বহুকালের সংস্কার যা জিনের মধ্যে দিয়েও প্রভাবিত হয়। যিশুর ছাদের ঘরের একদিকে দেওয়াল জোড়া একটা ম্যাপ টাঙ্গানো। সামনের মাসে পুজোর ছুটিতে আর 3 জন বন্ধুর সঙ্গে তার সান্ডাক ফুতে ট্রেকিং করতে যাওয়ার কথা। অনেকদিন ধরে পরিকল্পনা হচ্ছে। ওই বন্ধুদের সঙ্গে দেখা হলে এখন শুধুই সেই আলোচনা। জিওলজিক্যাল সার্ভে অফিস থেকে সেই অঞ্চলটার একটা ম্যাপ জোগাড় করেছে যিশু। ম্যাপটা ব্লো আপ করে টাঙ্গিয়ে রেখেছে দেওয়ালে। সব পাহাড়ি রাস্তা ও তাঁবু ফেলার জায়গাগুলো লাল পেন্সিলের দাগ দেওয়া। একদিন সকালে দেখা গেল সেই ম্যাপটা প্রায় ছিন্ন ভিন্ন। হাওয়ায় কিংবা ঝড়ের ঝাপটায় ছেঁড়া নয়, ছুরির মতন কোনো ধারালো অস্ত্র দিয়ে সেটা ফালাফাল করা হয়েছে, তাই স্পষ্ট বোঝা যায়। আগের দিন দুপুরবেলাতেও বাড়ি থেকে বেরোবার আগে যিশু ম্যাপটা অক্ষত দেখেছে। রাত্রিরে ঘর বন্ধ থাকে, ছাদের দরজাতেও এখন প্রতিদিন মনে করে তালা লাগানো হয়। সকালে যিশু নিজেই সেই তালা খুলেছে। দরজা যেমন বন্ধ ছিল তেমন বন্ধ আছে। তাহলে ম্যাপটার ওই অবস্থা হলো কি করে? যিশুর চেঁচামেচি শুনে বাড়ির সবাই উঠে এলো উপরে। ঘটনাটি দেখে কারোর মুখে কোনো কথা নেই। এটা এমনই ব্যাপার যে কেউ কোনো মন্তব্য কিংবা নিজস্ব থিওরিও দিতে পারছে না। সকলেরই মনে মনে একটা প্রশ্ন, তবে কি কোনো অশরীরী? কঙ্কাল খটখটিয়ে যেসব ভূত পেতনি ঘুরে বেড়ায় তাদের গল্প একেবারেই বাচ্চাদের ভয় দেখাবার জন্য। হিন্দুদের মৃতদেহ পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, সেই ছাই থেকে আবার শরীর ধারণ করা যে একেবারেই অসম্ভব তা বিজ্ঞানের সাধারণ ছাত্রও জানে। তবু একটা ব্যাপারে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরও খটকা আছে, আত্মার অস্তিত্ব সম্পর্কে। মৃত্যুর পরেও মানুষের আত্মা ভেসে বেড়ায়, অতৃপ্ত আত্মা জীবিতদের মধ্যে ফিরে আসতে চায়। প্রমাণিত সত্য নয় বলে বিজ্ঞান এখনো আত্মার অস্তিত্ব মানে না, কিন্তু অনেকে তা মানে। বিশ্বাসীদের মতে অতৃপ্ত আত্মাকেই সাধারণ মানুষ মনে করে ভূত। ছুটির দিন বলে একটু বেলার দিকে বেড়াতে এলেন তুতুল মাসি তার 2 ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে। আগে থেকে এদিকে আসা ঠিক ছিল,
তুতুল মাসির স্বামী নীরজ হালদার নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ, সবসময় স্ত্রীর বাধ্য। সে বাধ্যতার পুরস্কার হিসেবে প্রায় তিনি স্ত্রীর কাছ থেকে ক্যাবলা, হ্যাবলা, বুদ্ধি কম এইসব বিশেষণ পান। ছেলে মেয়ে দুটিও ভয় পায় মাকে। তুতুল মাসি তো এসেই সব ঘটনা শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি রায় দিলেন জোর গলায়। ফেংশুই না মেনে বাড়ি বানানো হয়েছে, তাই এসব অঘটন ঘটছে। তোমাকে তখনই বলেছিলাম শেষদি, উত্তর দিকে সদর দরজা করো না, তুমি শুনলে না। পূব কিংবা দক্ষিণ দিকে অনেক জায়গা ছিল, জানালাগুলোও যেন কেমন দাঁড়া। যিশু কৌতুক করে বলল, ফ্যাং, শুই না মানলে বুঝি বাড়ি থেকে জিনিসপত্র উধাও হয়ে যাবে? গভীর বিশ্বাসী চোখে তুতুল মাসি বললেন, মাস 6 আগে দিদির স্কুলের আগেরকার হেডমিস্ট্রেস জয়ন্তদি মারা গেলেন না? কি হিংসেই না করতেন দিদিকে, কতবার ল্যাং মারার চেষ্টা করেছেন। ওসব হিংসুটে মানুষদের মারা গেলেও মুক্তি হয় না। আমার দৃঢ় বিশ্বাস তারই আত্মা এসব উপদ্রব করছে। ফেংশুই মেনে বাড়ি বানালে সে বাড়িতে কোনো দুষ্ট আত্মা নাক গলাতে পারে না। যিশু বলল, দুষ্ট আত্মার বুঝি চান করতে মগ লাগে? তুতুল মাসি বললেন, তুই চুপ করতো, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? না, আর কি না, সিরিয়াসলি বলছি। আত্মা তো অশরীরী, তাই না? কোনো অশরীরী জিনিসপত্র টাচ করবে কি করে? আত্মারা সব পারে, তখন ওদের অসাধারণ শক্তি হয়। যিশু বলল, আমাদের ক্ষতি করার জন্য না হয় একটা দামি ঘড়ি ভাঙবে, কিন্তু আমার ঘরের মেপটাও এভাবে কাটবে কেন? এমনই পাহাড়ের মেপ। আত্মারা কি পাহাড় ভয় পায় নাকি? তুই থামতো, তোর সঙ্গে তর্ক করতে চাই না। ভারী দুপাতে ইংরেজি পড়ে। যিশু হাসতে হাসতে বলল, আমি ইংরেজি বেশি পারিনি, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। ম্যাটার, এনার্জি, ফিউশন এইসব গুণাগুণ বিচার করতে হয়। বিজ্ঞানে যা প্রমাণিত হয়নি, যেমন এনার্জি, কোনো ম্যাটারকে। তুতুল মাসি বললেন, তোদের বিজ্ঞান অনেক কিছুই পারে না। ওইটুকু যে ছোট্ট একটি প্রাণী মশা, বিজ্ঞান তাদের এই পৃথিবী থেকে শেষ করে দিতে পেরেছে। যিশু বলল, তুমি ভূতের সঙ্গে মশার তুলনা দিলে? ভূতেরা কিন্তু রেগে যাবে। যিশুর গায়ে একটা চাপড় মেরে মাসি বললেন। তুই থামতো। তারপর নীলাঞ্জনার দিকে তাকিয়ে বললেন, দেখতো এই মেয়েটাকে, কি শান্ত, কখনো তর্ক করে না মুখে মুখে। কেমন আছিস সে খুকি? পায়ে ব্যথাটা কমেছে? মাথা হেলিয়ে নীলাঞ্জনা বলল, হ্যাঁ। কিছুক্ষণের জন্য ভূতের প্রসঙ্গ এড়িয়ে তুতুল মাসি নীলাঞ্জনার প্রশংসায় মেতে উঠলেন। সত্যিই তিনি খুব ভালোবাসেন নীলাঞ্জনাকে। তার গুণের বর্ণনা করতে করতে উচ্ছ্বসিত হয়ে যান। অরুণবর্ণ হয়ে যায় নীলাঞ্জনার মুখ। তুতুল মাসি নীলাঞ্জনার পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, জানো দিদি, এক একজন মানুষকে দেখলেই বোঝা যায় তারা ভগবানের খুব প্রিয়। ভগবান সবসময় নজরে রাখেন তাদের। আমাদের খুকিও সেরকম একজন। যে কোনো বিপদ থেকে ভগবান সব সময় ওকে রক্ষা করবেন। যিশু আবার ফস করে বলে উঠল, তাহলে খুকির পা ভাঙলো কি করে? ভগবানকে তখন অন্যমনস্ক ছিলেন নাকি খেতে বসেছিলেন? ছোট ভাইটাও এবার হেসে উঠল এই কথা শুনে। তুতুল মাসি বললেন, ভগবানকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতে নেই বাবুল, ওরকম ভাবে হাসবি না কখনো। ভগবান যা করেন তা মঙ্গলের জন্য। খুকির পা ভেঙেছে, তার মানে ওর একটা কোনো বড় ফাড়া কেটে গেল। ও তো আছাড় খেয়েছে প্ল্যাটফর্মে। যদি ভিড়ের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে যেত তাহলে কি হতো ভাবলেও ভয় করে। কলকাতার কলেজে ওর আর পড়তে যাওয়ার দরকার নেই। তারপরেই নিজের দিদির দিকে তাকিয়ে বললেন, সদর দরজাটায় দেয়াল তুলে বন্ধ করে দাও, দক্ষিণের দিকে গেট বসাও, না হয় একটু ঘুরে এসে বাড়িতে ঢোকা হবে। আর একটা যজ্ঞ করতে হবে। জাস্টিস অনিন্দ্য চৌধুরীর বাড়িতেই তো এরকম একটা যজ্ঞ হলো। সে বাড়ির কোনো জানালায় ছিটকিনি লাগতো না। সম্পূর্ণ খুবই অবাক হয়ে বললেন, জানালায় ছিটকিনি লাগবে না বলে যোগ্য? তুতুল মাসি বললেন, হ্যাঁ গো, কতবার মিস্ত্রিটাকে ঠিক করা হয়েছে, তবুও ঠিক হয় না। যখন তখন জানালা খুলে যায়। অনিন্দ্য চৌধুরীর স্ত্রী তো মাতৃসেবা সংঘের প্রেসিডেন্ট, তাই আমাদেরও নেমন্তন্ন করেছিলেন। জানো দিদি, ওদের ছেলে টঙ্কার অনেক দিন বিলেতে ছিল, সে হঠাৎ ফিরে এসেছে। ও দেশে তার আর ভালো লাগে না, এখন এখানেই বিজনেস করবে। কি ভালো ছেলে, যেমন সুন্দর চেহারা তেমনি ভালো স্বভাব, স্মার্ট। আমাদের খুকির সঙ্গে চমৎকার মানাবে। আমাদের খুব ইচ্ছে তুমি যদি মত দাও তো আমি ওদের সঙ্গে কথা বলতে পারি। এরকম নামকরা ফ্যামিলি, কিন্তু টাকা পয়সার কোনো গুমন নেই। খুকিকে একবার দেখলেই ওদের পছন্দ হবে।
এরপর আর এ ঘরে থাকা যায় না। মুখ নিচু করে বেরিয়ে গেল নীলাঞ্জনা। যিশু সিগারেট টানার জন্য চলে গেল ছাদের ঘরে। নিজের ঘরে এসে নীলাঞ্জনা জানালার শিক ধরে দাঁড়িয়ে রইল পুকুরের দিকে চেয়ে। রাগে তার শরীর জ্বলছে। খুব রাগ হলে চোখে জল এসে যায়। যখনই কেউ তার একটানা প্রশংসা করে তখনই তার অসহ্য বোধ হয়। সেই সব প্রশংসার ভাষা কি? সে খুব শান্ত, সে লাজুক, সে মুখে মুখে তর্ক করে না, এই প্রত্যেকটাই তো তার অযোগ্যতা। সে সত্যি কথা বলতে পারে না, সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সে জোর দিয়ে কিছু চাইতে পারে না। প্ল্যাটফর্মে আছাড় খেয়ে তার পা মুচকে গেছে। এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো অনেকেরই হয়। তাই বলে তার আটকলেচে যাওয়া বন্ধ হয়ে যাবে? সে এতই দুর্বল যে জোরালো প্রতিবাদও করতে পারেনি। প্রতিবাদ করেনি বলেই সে ভালো। সে মা বাবার অন্যায় মেনে নিয়েছে। তুতুল মাসির বর ভদ্র, শান্ত ধরনের মানুষ, কিন্তু পুরুষ মানুষ বলেই এগুলো তার অযোগ্যতা, ক্যাবলা, হাদারাম। আর মেয়েদের এগুলোই গুণ। যিশু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে একদিন কত দেরি করে ফেরে। কালই তো ফিরেছে রাত 10:30টায়। একটু নেশাও করেছিল, তাকে বাবা মা কিছুই বলে না। আর নীলাঞ্জনার কোনো দিনই সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার উপায় নেই। সে যে ভালো মেয়ে, সে মা বাবাকে দুশ্চিন্তায় ফেলে না। কিসের দুশ্চিন্তা? যাতে সে অবাধ্য বা মন্দ হয়ে না যায়। নীলাঞ্জনা যে আসলে কি ভাবে তা কেউ জানে না। সে এরকম ভালো হয়ে থাকতে চায় না। ভালো হওয়া মানে দুর্বলতা। সে আসলে দুর্বল। সে চিৎকার করে বলতে চায়, না না, আমি ভালো হতে চাই না, চাই না, চাই না। মুখে বলে না, ভেতরে ভেতরে ফুঁসতে থাকে, যেন তার শরীরে প্রভাবিত সব রক্তস্রোতের সঙ্গে ছড়িয়ে পড়ে রাগ। তখন কিছু একটা নষ্ট করতে কিংবা ভাঙতে ইচ্ছে করে। সে রাগেই সে ভেঙেছিল তার প্রিয় টেবিল ঘড়িটা। সেই ঘড়ি সবসময় টিকটিক করে সময় জানায়। 1 ঘন্টা পর পর একটা সুর বেজে ওঠে। সেই সুর জানিয়ে দেয় জীবন থেকে 1টা ঘন্টা খরচ হয়ে গেল। নীলাঞ্জনার জীবন তো সময়ের কোনো মূল্যই নেই। সে চিরবন্দিনী ভদ্রতার কাছে, ভালো মানুষের কাছে। সেটা মনে হতেই সে ঘড়িটাকে ঠুকে ঠুকে ভেঙেছিল। সেটার সব কলকবজা নষ্ট হয়ে যাওয়ার পর ছুঁড়ে ফেলে দিয়েছিল পুকুরের ধারে। বাথরুমের নতুন মগটাও সে ওইভাবেই ফেলে দিয়েছিল পুকুরের জলে। সেটা জল ভরা ছিল, তাই সঙ্গে সঙ্গে ডুবে গেছে। যিশুর ঘরের ম্যাপটা ফালাফাল করাও তো তারই কীর্তি। কেন তার ভাই দেওয়ালে পাহাড়ের অত বড় একটা ম্যাপ টাঙ্গিয়ে রাখবে? বন্ধুদের নিয়ে সে যাবে ট্রেকিংয়ে। মাথার উপর বরফ রঙের শরৎকালের আকাশ, মাঝে মাঝে নীল হ্রদ, কোমরে দড়ি বেঁধে পাথরের খাজে খাজে পা দিয়ে উঠছে 4টা ছেলে। নীলাঞ্জনার কল্পনায় স্পষ্ট দেখতে পাচ্ছিল সন্ধেবেলা ওরা তাঁবুতে বসে আড্ডা মারতে মারতে ব্র্যান্ডির বোতলে চুমুক দেবে। হঠাৎ শোনা যাবে বাতাসের শো শো আওয়াজ, কাছেই একটা ঝর্ণা। নীলাঞ্জনা কোনো দিন যেতে পারবে ওখানে? সাড়া দিতে পারবে সুদূরের হাতছানিতে? কিছু কিছু মেয়েও এভাবে যায়, নিজের দল বেঁধে কিংবা পুরুষদের সঙ্গে। একটি মেয়ে তো এভারেস্টের চূড়াতেই উঠেছিল। নীলাঞ্জনা পারবে না, তার সে সাহস নেই। বাবা মাকে এমন প্রস্তাব দিলে তারা আটকে উঠবেন। সে জোর করতে পারবে না। তার নিজেরই এই অক্ষমতা, তার ব্যর্থতার জন্য অন্য কারোর উপরে নয়, তার নিজের উপরে খুব রাগ ওঠে। সে রাগে সে ফুঁসতে থাকে। যিশুর ঘরে সে গিয়েছিল একটা জেমস ক্লিপের খোঁজে। দেওয়ালের পাহাড় উপত্যকার মানচিত্র হঠাৎ তার অসহ্য বোধ হয়। কেন ওই পাহাড়ে তার যাওয়া হবে না? তাহলে পাহাড়টাই মুছে যাক। আজও তুতুল মাসির কথা শুনে তার সেরকম রাগ হচ্ছে। ভালো মেয়ে নিকুচি করেছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে তার একবার ইচ্ছে হলো জানালার গ্রিলের খানিকটা ভেঙে ফেলতে।
তারপর সে পাখি হয়ে উড়ে যাবে, কিন্তু শিক ভাঙার ক্ষমতা তার নেই। তাহলে কি গলায় দড়ির ফাঁস বেঁধে সেই ভালো মানুষের থেকে মুক্তি নেবে? সে ছবি আঁকার একগুচ্ছ তুলি নিয়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে। একটা হলুদ রঙের টিউব থেকে খানিকটা রং সে মাখল সারা মুখে। এখন তাকে দেখাচ্ছে অন্যরকম। তার চোখ দুটো জলজল করছে। ফিসফিস করে সে বলতে লাগলো, মরবো কেন? মরবো না। আমি আর ভালো মেয়ে থাকবো না। এবার থেকে আমি ইচ্ছে মতো যা খুশি করব। যা খুশি যা খুশি। তবে বাবার টেবিলের তলায় কমলা লেবুর খোসাটা সে ফেলেনি। কে ফেলেছে কিংবা কোথা থেকে সেটা এলো তার নীলাঞ্জনা জানে না। সেটা রহস্যই রয়ে গেল। অক্ষরবিলাসে এইমাত্র আপনি শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প রহস্য কাহিনী নয়। তুতুল মাসির চরিত্রে সেজুতি খান, নীলাঞ্জনা চরিত্রে লাবণী সরকার, সম্পূর্ণা চরিত্রে শ্রাবণী সরকার রিথি, যিশু চরিত্রে দীপ্তরাজ, বিশেষ চরিত্রে নাহার নিশি, আবহ সঙ্গীত সংকলন পরিকল্পনা ও পরিচালনায় লোকমান হোসেন। বিশেষ কৃতজ্ঞতা আমাদের শ্রোতাদের। আপনাদের ভালোবাসা আর আগ্রহই আমাদের অনুপ্রেরণা। অক্ষরবিলাসের আগামী পর্বে আরও চমৎকার গল্প নিয়ে ফিরে আসব। শুনতে থাকুন, শুনুন, ভাবুন, অনুভব করুন। অক্ষরবিলাসের সঙ্গে থাকুন।